আদর্শ গ্যাস খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং খুবই ছোট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন আসে খুবই লিমিটেড টপিকের উপর এবং তেমন কোনো ঘুরানো পেছানো নাই, বড় ধরনের কোনো চেঞ্জ করে না বা এই টাইপের কোশ্চেন থেকে বড় ধরনের কোনো ভুল হওয়ার সম্ভাবনাও নাই। সো যাদের আদর্শ গ্যাস চ্যাপ্টারটা পড়া নাই, কেউ যদি চাও যে এই অধ্যায়টা একেবারে স্কিপ করে যাবা, তাহলে প্লিজ স্কিপ করিও না, তুমি এই ক্লাসটা দেখো। অ্যাটলিস্ট এই ক্লাসের যে কনসেপ্ট বা এই ক্লাসে যে ম্যাথ প্রবলেমগুলো দেখাবো, তুমি পরীক্ষাতে গিয়ে হুবহু কমন পেয়ে যাবা, এটারই সমূহ সম্ভাবনা থাকবে। তো চেষ্টা করবা একটু ক্লাসটা করার। ক্লাসটা বেশিক্ষণ হবে না, জাস্ট 30 মিনিট। 30 মিনিটে আদর্শ গ্যাস কমপ্লিট এবং এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন পেয়ে যাবা। তো দেখো, আদর্শ গ্যাসের যে টপিকগুলো থেকে সৃজনশীল প্রশ্ন বেশি বেশি আসে, কি টপিক? বয়েলের সূত্র। এই বয়েলের সূত্র এবং এই বয়েলের সূত্র থেকে হ্রদের গভীরতা নির্ণয় সংক্রান্ত ভুরি ভুরি ম্যাথ আছে। তুমি যদি বই খোলো, তুমি যদি বিগত বছরের কোশ্চেন দেখো, দেখবা এই টপিক থেকে হাজার হাজার কোশ্চেন আছে, অনেক রিপিট হয়েছে কোশ্চেনগুলো। এবার আসো গ্যাসের গতিশক্তি ও মূল গড় বর্গবেগ। গ্যাসের গতিশক্তির সূত্র, মূল গড় বর্গবেগের সূত্র, এই দুইটা থেকে কিছু সৃজনশীল প্রশ্ন আছে, কিন্তু তাও খুব কম। বাট বেশি 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 কোশ্চেন আসছে হচ্ছে এই টপিক থেকে। এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক, হাইগ্রোমিটার। এই তিনটা টপিক একসাথে মিশিয়ে যে সৃজনশীল কোশ্চেনগুলো আছে, যেমন ধরো ঘ নম্বর, ম্যাক্সিমাম ঘ নম্বরটা এরকম, কোন স্থানে বেশি স্বস্তি অনুভব করবে, কোন স্থানে বেশি আরামদায়ক অনুভব করবে, কোন স্থানে বেশি অস্বস্তি অনুভব করবে, আপেক্ষিক আর্দ্রতার মান বের করতে হবে। বের করে দেন আমাদের একটা মন্তব্য দিতে হবে। তো এই তিনটা টপিক যদি তুমি একটু করে যাও, তাহলে সম্ভাবনা থাকবে যে এর মধ্যে তুমি একটা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবা। তো চলো আমরা শুরু করি একটু। দেখো, আমরা একটু আদর্শ গ্যাসের সূত্রগুলো একটু আলোচনা করি। দেখো, প্রথম সূত্রটা কি? বয়েলের সূত্র। আমরা জানি বয়েলের সূত্র। বয়েলের সূত্র হচ্ছে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। চাপ যদি বাড়ানো হয়, আয়তন কমে যাবে, অর্থাৎ চাপ আর আয়তন পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে অতএব P1 V1 ইকুয়াল টু P2 V2 যখন টি থাকবে কনস্ট্যান্ট। এটা বয়েলের সূত্র। তারপর চার্লসের সূত্র। চার্লস হচ্ছে আয়তন আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক প্রদান করছে। তাপমাত্রা আয়তন সমানুপাতিক যখন পি কনস্ট্যান্ট। তাহলে V1 বাই T1 ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই হবে T2। ঠিক আছে? ভি আর টি এর যদি গ্রাফ আঁকি, গ্রাফটা হচ্ছে এরকম, যেহেতু সমানুপাতিক ভি আর টি, টি কিন্তু পরম তাপমাত্রার স্কেল, তাহলে মূল বিন্দু দিয়ে যাবে গ্রাফটা। আর চাপ আর আয়তনের সম্পর্ক, চাপ আর আয়তন পরস্পরের সাথে তো ব্যস্তানুপাতিক, পি ভি। তাহলে পিভি রেখা, বয়েলের সূত্রে পিভি রেখা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। আর একটা সূত্র আছে, আর একটা সূত্র হচ্ছে চাপীয় সূত্র। চাপীয় সূত্র, এটাকে রেনো সূত্র বা গেলুসাকের সূত্র অনেক সময় বলা হয়। চাপীয় সূত্র হচ্ছে পি টি এর সমানুপাতিক যখন ভি কনস্ট্যান্ট থাকবে। তাহলে P1 বাই T1 ইকুয়াল টু হবে P2 বাই T2। তাহলে চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক সূচক যদি গ্রাফ আঁকা হয়, যেহেতু সমানুপাতিক, তাহলে এরকম মূল বিন্দুগামী একটা সরল রেখা হবে। মাথায় রাখবা, টি কিন্তু পরম তাপমাত্রার স্কেল, দ্যাট মিনস কেলভিন স্কেল। এবার আমরা যদি এই তিনটাকে সমন্বয় করি, সূত্র জানি কি? P1 V1 T1 P2 V2 T2, P1 V1 T1 P2 V2 T2। নো, সূত্রটা হচ্ছে, সমন্বয় সূত্রটা হচ্ছে P1 V1 N1 T1। মোল সংখ্যার কথা ভুলে গেলে চলবে না। P1 V1 N1 T1 P2 V2 N2 T2। দেখো, আমি তোমাকে দেখাই দিই। ধরো এইটা হচ্ছে একটা সিলিন্ডার, এই সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে, আবার এই সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে। দুটো ধরো আলাদা সিলিন্ডার, বা এমনও হতে পারে ধরো দুটো একই সিলিন্ডার, কি করা হয়েছে, এখান থেকে কিছু গ্যাস বের করে নেওয়া হয়েছে। যদি গ্যাস বের করে না নেওয়া হয়, অথবা কিছু গ্যাস যদি ইনজেক্ট না করা হয়, তাহলে সেক্ষেত্রে মোল সংখ্যা সেম। বাট যদি আমি গ্যাস কিছু বের করে নিই, কিছু গ্যাস ব্যবহার করার জন্য ধরো বের করে নিলাম ভেতর থেকে, তাহলে কিন্তু মোল সংখ্যা চেঞ্জ হয়ে গেল। তখন এখানে ভিতরে মোল সংখ্যা, এটা N1 হলে এটা তখন N2, তো মোল সংখ্যা সেম থাকবে না। তাহলে এবার এই পাত্রে গ্যাসের চাপ P1, আয়তন V1, টেম্পারেচার T1, এই পাত্রে চাপ P2, তাপমাত্রা T2, আয়তন V2। যদি এবার সম্পর্ক বানাই, তাহলে কি হবে? এই ক্ষেত্রে হবে P1 V1 N1 আর T1, এই ক্ষেত্রে হবে P2 V2 N2 আর T2। একটা কথা বলি, PV ইকুয়াল টু NRT কখন খাটে? ভাই, এটা সব সময় খাটে। আদর্শ গ্যাস হলেই এটা খাটবে। আর আমরা তো আদর্শ গ্যাসের হিসাব নিকাশি করতেছি, সো আদর্শ গ্যাস হলেই আমরা PV ইকুয়াল টু NRT খাটাইতে পারি। সম আয়তন, সমচাপ, রুদ্ধতাপীয়, সমষ্ণ প্রক্রিয়ার নাম যাই হোক, যে ধরনের প্রক্রিয়া হোক, PV ইকুয়াল টু NRT চোখ বন্ধ করে খাটাই দিতে পারবা।
এবার এটা ভাগ যদি এটা করি তাহলে কি দাঁড়ায় দেখো তো, P1 V1 ডিভাইডেড বাই P2 V2 ইকুয়াল টু আর কাটাকাটি N1 T1 ডিভাইডেড বাই N2 T2। তো আমরা যদি একটু সাজাই লিখি N1 T1 কে এখানে আর P2 V2 কে ওখানে, তাহলে অতএব পাওয়া যায় P1 V1 N1 T1 আর P2 V2 N2 T2। এখন যদি তুমি দেখো মূল সূত্র কিন্তু এইটা, তুমি কিন্তু মাথায় রাখবা এইটা, ম্যাথ করার সময় এই সূত্রটাই মাথায় রাখবা। এখন যদি কোনো ক্ষেত্রে দেখো যে মূল সংখ্যা সেম আছে, ওকে, তাহলে তো তুমি বলতেই পারো P1 V1 T1 ইকুয়াল টু P2 V2 T2। এই সূত্রটাকে এখান থেকে আমরা যদি ঘনত্ব আনতে চাই তাহলে কিভাবে আনতে পারি? ঘনত্ব কার মধ্যে আছে? আয়তনের মধ্যে। আয়তনের মধ্যে ঘনত্ব রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, ভি ইকুয়াল টু এম বাই রো। তাহলে তখন P1 এটা T1, V1 ইকুয়াল টু ভি ইকুয়াল টু এম বাই রো, তাহলে M1 ডিভাইডেড বাই রো 1। এখানে P2 T2 M2 ডিভাইডেড বাই রো 2। এবার দেখো ধরো একই সিলিন্ডার, একটাই সিলিন্ডার, তাহলে আগে যা ভর পরেও তো একই ভর, তাহলে ভর যদি সেম থাকে, ধরো ভর সেম, তাহলে তখন ভর কাটাকাটি করে আমরা সূত্র পাই P1 রো 1 T1 ইকুয়াল টু P2 রো 2 T2। তো ঘনত্ব দিয়ে হচ্ছে এই সূত্রটা। তো এটা একবারে মাথায় রাখতে পারো, বাট এই মূল সূত্র মাথায় রাখলে ঘনত্ব দিয়ে যে সূত্রটা এটা এমনি আনা যায়। সো সুন্দর করে মূল সূত্রটা এটা মাথায় রাখবা, ঠিক আছে? আমাদের হ্রদের গভীরতা নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোতে টেম্পারেচার চেঞ্জের কথা যদি বলে, নর্মালি টেম্পারেচার চেঞ্জের কথা তেমন বলে না, কিন্তু দুই একটা ক্ষেত্রে বলে দেয়, তখন কিন্তু T1 T2 আনতে হবে। টেম্পারেচার চেঞ্জ হলে T1 T2 আনতে হবে, আর যদি টেম্পারেচার চেঞ্জ না হয় P1 V1 P2 V2 বয়লের সূত্র দিয়ে করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে চলো এবার আমরা দেখি কি টাইপের ম্যাথ আছে। দেখো হ্রদের গভীরতা নির্ণয় সংক্রান্ত ম্যাথ, প্রশ্ন পড়ে একটু চিত্র এঁকে ফেলবা, তাহলে দেখবা ম্যাথ ডান। প্রশ্ন পড়ে একটু চিত্র এঁকে ফেলবা। তাহলে একটা হ্রদের কি হইতে পারে, উপরিপৃষ্ঠ থেকে তলের দিকে তুমি একটা বেলুন বা কোনো কিছুকে নিয়ে যেতে পারো, আবার নিচের পৃষ্ঠ থেকে উপরের পৃষ্ঠে বায়ু বুদবুদ বা বেলুন নিয়ে যেতে পারো। তো কোত্থেকে কোথায় নিয়ে যাচ্ছ এইটা একটু তীর চিহ্ন দিয়ে দেখাই দিবা। দেখাই দিলে তোমার ম্যাথ করতে সুবিধা হবে, সেটা হচ্ছে কোনটা আদি আর কোনটা শেষ। অনেক সময় এখান থেকে এখানে, তাহলে এটা আদি এটা শেষ। আবার অনেক সময় এখান থেকে এখানে নিয়ে যাচ্ছ, তাহলে এটা আদি এটা শেষ। কি বলছে, একটা গ্যাসপূর্ণ বেলুনকে হ্রদের তলদেশে 50 মিটার গভীরতায় নিয়ে যাওয়া, 50 মিটার গভীরতায় নিয়ে যাবো, এই যে এইচ 50 মিটার গভীরতায় নিয়ে যাওয়াই 2 লিটার আয়তন ধারণ করে। অর্থাৎ আমরা এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, এখানে গিয়ে আয়তন ধারণ করছে 2 লিটার। হ্রদের তলদেশে বেলুনে আরো 1 লিটার গ্যাস প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। বেলুনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 8 লিটার। আমি শিওর লাস্টের কোশ্চেনটা বলবে বেলুনটাকে ছেড়ে দেওয়া হলে অক্ষত অবস্থায় উপরে আসবে কিনা, ঠিক আছে, বা উপরে আসতে গেলে ফেটে যাবে কিনা, এই টাইপের কোশ্চেন। দেখো হ্রদের তলদেশ থেকে বেলুনটি পানির উপরিতলে অক্ষত অবস্থায় পৌঁছাবে কিনা একটু দেখো, পাশে তাকাও, বুঝছো? এগুলো যদি তুমি বাদ দিয়ে যাও, কেউ যদি চিন্তা করো ভাই এগুলো এই অধ্যায় পড়ি নাই, আমি এই অধ্যায়টা বাদ দিয়ে যাব, খবরদার এই কাজটা করিও না, প্লিজ এই কাজটা করিও না, ঠিক আছে? তো চলো দেখি আমরা গ নম্বরটা প্রথমে করি। গ নম্বরটা কি বলছে? বলছে পানির উপরিতলে বেলুনের প্রাথমিক আয়তন কত ছিল। আচ্ছা আসো, তাহলে এখানে প্রাথমিক আয়তন V1, এটাই আমাদের বের করতে হবে। এটা হচ্ছে V2 হচ্ছে 2 লিটার। এখানে যখন ছিল তখন প্রেসার P1। দেখো এটা হ্রদের একেবারে উপরিপৃষ্ঠ, তাহলে এর উপরে শুধু বায়ুমণ্ডল আছে, তাহলে শুধু চাপ, বায়ুমণ্ডল চাপ, P অ্যাটমসফেরিক প্রেসার, এবং সেই মানটা দেওয়া আছে 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5। এখানে যখন প্রেসার হবে তখন P অ্যাটমসফেরিক প্রেসার তো আছেই, তার উপর আবার এই যে হ্রদের গভীরতা আর পানির চাপও এর উপর আছে, তাহলে P অ্যাটমসফেরিক প্রেসার প্লাস H রো জি আছে। এখন আমাদের কি বলছে যে উপরিতলে বেলুনের প্রাথমিক আয়তন বের করো, অর্থাৎ V1 বের করো। তাপমাত্রার চেঞ্জ বলে নাই, শেষ ম্যাথ শেষ। তাহলে P1 V1 P2 V2 ডিভাইডেড বাই, আসলে লিখছি N1 T1 N2 T2। এবার বলো বেলুনের মধ্যে গ্যাস যা ছিল, আমি তো চেঞ্জ করি নাই, গ্যাস বের করে নিছি না, তাহলে মোল সংখ্যা সেম। আর টেম্পারেচারের যেহেতু কথা আর বলা নাই, তাহলে টেম্পারেচারকে ধরে নিব, টেম্পারেচার সেম, বুঝতে পারছো? তাহলে কি হইলো, P1 V1 P2 V2 হইল। এবার আসো মানগুলো বসাই। P1 এর মান 10 টু দি পাওয়ার 5, V1 এর মান বের করতে চাই, P2 এর মান 10 টু দি পাওয়ার 5 প্লাস H রো জি, H 50 রো 1000, জি এর মান 9.8, আর V2
V2 2, V2 2। তাহলে দেখি কত আসে এখান থেকে, 10 টু দি পাওয়ার 5 প্লাস 50 গুণ 1000 গুণ G 9.8, তার সাথে গুণ হচ্ছে 2, তাকে ভাগ দিব 10 টু দি পাওয়ার 5 দিয়ে, বাই 11 দশমিক, প্রাথমিক আয়তন 11.8 লিটার। শেষ হয়ে গেল, এটা ডান। এবার ঘ নম্বর, ঘতে কি বলছে, হ্রদের তলদেশ থেকে বেলুনটি পানির উপরিতলে অক্ষত অবস্থায় পৌঁছাবে কিনা। এবার নিচ থেকে উপরের দিকে, তাহলে এবার নিচ থেকে উপরের দিকে নিয়ে আসবো, উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। তাহলে এখন এখানে যেটা আয়তন এইটা হবে আদি, অর্থাৎ V1। তো 2 লিটার ছিল, আরও 1 লিটার অর্থাৎ 3 লিটার। আর এইখানে V2 এইটা আমরা বের করতে চাই। আবার এখানে P1 এটা হচ্ছে P অ্যাটমসফিয়ারিক প্রেশার, তলদেশের প্রেশারটাই বেশি, H রো জি। অনেকে ভাই P1 না আগে এটা ছিল, ভাই আমি তোমার কি বললাম, কই থেকে কই যাবে সেই হিসাবে আদি আর শেষ দিবা। কোত্থেকে কোথায় যাচ্ছে, এবার তলদেশ থেকে পৃষ্ঠে নিয়ে আসতেছি, তাহলে এটা আদি এটা শেষ। আর এখানে যখন প্রেশার P2, এই P2 হচ্ছে P অ্যাটমসফিয়ারিক প্রেশার। কথা কি বোঝা গেছে? তাহলে দেখি এবার V2টা কত হয়। এই V2 যদি 8 লিটারের কম বা 8 লিটারের সমান হয় তাহলে অক্ষত থাকবে, আর যদি 8 লিটারের বেশি হয় তাহলে বেলুনটা ফেটে যাবে। P1 V1, P2 V2। তাহলে P1 10 টু দি পাওয়ার 5 প্লাস H হচ্ছে 50 রো 1000, জি এর মান 9.8, এটা ইকুয়াল টু P2 10 টু দি পাওয়ার 5 V2। তাহলে অতএব V2 এর মান, অতএব V2 এর মান 10 টু দি পাওয়ার 5 প্লাস 50 গুণ 1000 গুণ 9.8, আর V1 হচ্ছে 3, সরি এখানে 3 লিখতে ভুলে গেছি, 3 ভাগ 10 টু দি পাওয়ার 5, 17.7 আসছে। তো 17.7 এটা অনেক বড়, কার 8 লিটারের তুলনায়, তাহলে অক্ষত থাকবে না। ঠিক আছে, অক্ষত না, অক্ষত পৌঁছাইতে পারবে না। শেষ। এই টাইপেরই ম্যাথ আছে পরেরগুলো, সব একই রকম। দেখো এটাও তাই। তো কি বলছে পড়ি আসো, বলছে একটি হ্রদের তলদেশ ও পৃষ্ঠের পানির তাপমাত্রার পার্থক্য। ভাই এবার তলদেশ আর পৃষ্ঠের তাপমাত্রার ডিফারেন্সটাও বলে দিছে। তো পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে 30, এটা বেশি, আর তলদেশের তাপমাত্রা হচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াস। 2 লিটার আয়তন বিশিষ্ট একটি বায়ুপূর্ণ বেলুন হ্রদের তলদেশ হতে ছেড়ে দেওয়া হলো, হ্রদের তলদেশ থেকে ছেড়ে দেওয়া হলো। তো তলদেশ থেকে বায়ুপূর্ণ বেলুন ছেড়ে দিলাম, ছেড়ে দিলে 2 লিটার, এটা V 2 লিটার ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিলে বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 15 লিটার। হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপটাপ গভীরতা সব দেওয়া আছে, গভীরতা দেওয়া আছে H 15 মিটার। তাহলে এবার তলদেশ থেকে কোথায় আসবে, পৃষ্ঠে আসবে। পৃষ্ঠে আসলে কি হবে, আয়তন বাড়বে। তাহলে এটা V1, এই যে এটা V1, এটা V2 জানি না V2 কত, বলতে পারো ভাই V2 এই যে V2 15 লিটার না, প্রসারণ ক্ষমতা 15 লিটার। এখন আমি দেখব প্রসারণ ক্ষমতা 15 লিটার হয়েছে কিনা, এই একই কোশ্চেন, বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা আছে কিনা। ঠিক আছে, এবার কি এক্সট্রা কি আছে এখানে, এক্সট্রা হচ্ছে তাপমাত্রা চেঞ্জ করা হয়েছে, আর কিছু না, আর কিছু না। তাহলে চলো আগে গয়ের অ্যান্সারটা করি। বেলুনে আবদ্ধ বায়ুর অণুসমূহের গতিশক্তির পরিবর্তন কত। গতিশক্তির পরিবর্তন কিসের উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর। গতিশক্তির পরিবর্তন ডিপেন্ড করে টেম্পারেচারের উপর। দেখো এখানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এখানে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাপমাত্রা চেঞ্জ। তাহলে গতিশক্তি হচ্ছে F/2 nRT। তাহলে T একবার 30, T একবার 8, তাহলে গতিশক্তির পরিবর্তন হবে F/2 nR ডেল T, মানে তাপমাত্রার পরিবর্তন T2 - T1। F/2 এর মান বসাইতে হবে, n এর মান বসাইতে হবে, দিয়ে হিসাব নিকাশ করতে হবে। এখন দেখি এগুলো আমরা হিসাব নিকাশ করতে পারি কিনা। হ্যাঁ পারি। দেখো গ নম্বর, গতিশক্তির পরিবর্তন। আমরা জানি গতিশক্তি E = F/2 nRT, পরিবর্তন তাহলে ডেল E F/2 nR ডেল T বাই ডেল T এর মান হয়ে গেছে। ডেল T এর মান 30 বিয়োগ 8, 30 বিয়োগ 8 এত কেলভিন, 30 বিয়োগ 8 এত ডিগ্রি সেলসিয়াস। পরিবর্তন সবসময় একই, ডিগ্রি সেলসিয়াস স্কেলও যা, পরিবর্তন ডিগ্রি সেলসিয়াস স্কেলও যা, কেলভিন স্কেলও তাই। এই পরিবর্তনটা বসাবো।
আর এর মান আমরা জানি, আর এর মান 8.31 জানি, ঠিক আছে। আর এর মান অনেক সময় বলে দিবে, বলে না দিলে আচ্ছা জানি। এবার দেখো এফ এর মান, এফ এর মান কত বসাবো? এফ এর মান বসাবো এফ ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। অনেকে কি করে সূত্র যে ভাই ঢালাওভাবে 3/2 এনআরটি, 3/2 এনআরটি দিয়ে করে ফেলি না। আমরা যদি বুঝতে পারি যে কোনটা দিয়ে করা লাগবে তাহলে আমরা কেন ঢালাওভাবে করব? দেখো বায়ুর কথা বলছে, বায়ু পূর্ণ বলছে, তাহলে বায়ু হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন। বিশুদ্ধ বায়ুতে বেশি থাকে নাইট্রোজেন, তো নাইট্রোজেন দ্বিপারমাণবিক গ্যাস, ঠিক আছে। তাহলে বায়ু বললে আমরা দ্বিপারমাণবিক গ্যাস হিসাবে চিন্তা করব। তাহলে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য কত? 5, এক পারমাণবিক গ্যাসের জন্য 3, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম এফ এর মান 5, ঠিক আছে। তাহলে 5 এটা কেন? দ্বিপারমাণবিক গ্যাস ধরে, দ্বিপারমাণবিক ধরে বায়ুকে। তাহলে এবার লাগবে কি? এন। এইবার হচ্ছে কাহিনী যে ভাই মূল সংখ্যা তো দেওয়া নাই, মূল সংখ্যা দেওয়া নাই, কিন্তু মূল সংখ্যা বের করার পর্যাপ্ত তথ্য দেওয়া আছে। তো সেটা তুমি দেখো তো পাও কিনা। মূল সংখ্যা দেওয়া নাই বাট পর্যাপ্ত তথ্য দেওয়া আছে এন বের করার। পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে পিভি ইকুয়াল টু যদি এনআরটি হয় তাহলে এন ইকুয়াল টু পিভি বাই আরটি, বুঝছো? এবার দেখো পিভি বাই আরটি, পি এর মান দেওয়া আছে কিনা। যে কোনো একটা জায়গায় নিলে হবে, হ্রদের তলদেশ বা পৃষ্ঠদেশ যে কোনো একটা জায়গায় নিতে হবে। তা আমার তো এখানে আয়তন নাই, এখানে তো আয়তন নাই, আয়তন এখানে দেওয়া আছে। তাহলে এইখানে যে মানে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোই কাজে লাগাই। এখানকার আয়তন 2 লিটার, তাহলে ভি এর মান 2 লিটার, এই যে 2 × 10⁻³ তারপরে আর এর মান 8.31, 316 বা 314 বা শুধু 31। টি এর মান 8, তাহলে 8 + 273, 8 + 273, বুঝছো? বাকি থাকলো কি পি এর মানটা। ভাই এখান থেকে পি এর মানটা বলো, পাওয়া যাবে না? P1, এই P1টা হবে বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 10⁵ PATM, তাহলে 10⁵ প্লাস এইচ রো জি, অর্থাৎ প্লাস 15 × 1000 × G 9.8, ঠিক আছে। দেখি এটা কত আসে, 15 × 1000 × 9.8 এর সাথে যোগ 10⁵, এটা হচ্ছে 2.47 × 10⁵, 2.47 × 10⁵, ঠিক আছে। এখান থেকে মূল সংখ্যা পাবা, সেই মূল সংখ্যা এই মূল সংখ্যা এনে তারপরে এখানে বসাই দিবা, দিয়ে শক্তি পেয়ে যাবা, ঠিক আছে। গতিশক্তির পরিবর্তন কি ক্লিয়ার? তুমি এখানে একবার গতিশক্তি, এখানে একবার গতিশক্তি বের করে বিয়োগ দিতে পারতা, ভাই সেটাই তো করছি। F/2 nr কমন যাবে, T2 - T1 সেটাই ΔT, তো সেই কাজটাই আমি করছি। কিন্তু এবার বেলুনটি হ্রদের পৃষ্ঠে এসে বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা আছে কিনা, তাহলে এবার ওই বেলুনটা এখানে অক্ষত পৌঁছাইতে পারবে কিনা। তো এবার P1 V1, P2 V2 না, P1 V1 N1 T1 P2 V2 N2 T2, যেহেতু বেলুন থেকে কোনো গ্যাস বের করে নিয়ে নাই, তাহলে মূল সংখ্যা কাটাকাটি, মূল সংখ্যা দুই পাশ থেকে কাটাকাটি। তাহলে P1 এর মান এখান থেকে বসাবা, এটা 10⁵ প্লাস 15 × 1000 × 9.8, V1 এর মান হচ্ছে 2 / T1, 8 + 273, 8 + 273। এবার P2 এটা হচ্ছে P2, এখানে 10⁵, V2টা বের করতে চাই, আর এটা 30 + 273। দেন এখান থেকে এবার V2টা বের করবা, V2টা বের করে চেক দিবা যে সেটা 15 লিটার, তার কম যদি হয় বা সমান হয় বিস্ফোরিত হবে না, বেশি বিস্ফোরিত হয়ে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে হ্রদের গভীরতা সংক্রান্ত ম্যাথগুলো কিন্তু গেল। দেখো এটাও একই টাইপের কোশ্চেন, আমি একটু চটপট করে দিব। এটা এত গ্রাম নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন N2 গ্যাস, এইটা হচ্ছে ভর বলে দেওয়া আছে। ভর্তি একটি বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়ে গেল, খুব ভালো কথা। সমুদ্রের পৃষ্ঠের চাপ বলে দেওয়া আছে, সমুদ্রের তলদেশের তাপমাত্রা বলে দেওয়া আছে, পৃষ্ঠের তাপমাত্রা বলে দেওয়া আছে, পানির ঘনত্ব টনত্ব সব কিছু বলে দেওয়া আছে। তাহলে পৃষ্ঠের তাপমাত্রা 30 আর তলদেশের তাপমাত্রা 15°C বলে দেওয়া আছে। বলছে সমুদ্র পৃষ্ঠে নাইট্রোজেনের মোট গতিশক্তি নির্ণয় করো। কোথায়? সমুদ্র পৃষ্ঠে নাইট্রোজেন গ্যাসের কোথায় নিয়ে যাওয়া হয়েছে? একটি সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ এখান থেকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এখানে যখন আসে তখন তার গতিশক্তি বের করতে হবে। তাহলে গতিশক্তি বের করার সূত্র একটু আগেই তো দেখলাম, F/2 nRT,
নাইট্রোজেন গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস, এফ এর মান বসবে 5 নাইট্রোজেন বলে, ঠিক আছে। তারপরে টি এর মান, টি তো বুঝতে পারতেছি, টি পৃষ্ঠে বলছে 30 + 273, 30 + 273 এত কেলভিন, যেহেতু পৃষ্ঠে বলছে গেল, টি গেল। আর এর মান আমি জানি। এবার এন, এন হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যা কেমনে পাবো? ভর বলে দিছে, নাইট্রোজেন গ্যাস বলে দিছে, আর কিছু লাগে? মোল সংখ্যা ভর ভাগ আণবিক ভর, ভর ভাগ আণবিক ভর, কথা বোঝা গেছে? তাহলে এটা 200 আর নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর 28 গ্রাম। তাহলে এখান থেকে মোল সংখ্যাটা পাবা, আর সেই মোল সংখ্যা এখানে বসাবা, দিয়ে শক্তি এত জুল। আর ঘ নম্বর, তাপমাত্রা পরিবর্তন বিবেচনায় সমুদ্রের গভীরতা নির্ণয় সম্ভব কিনা। আশা করি তোমরা পারবা। সমুদ্রের গভীরতা ধরি এইচ, এই এইচটাই বের করতে হবে। তাহলে এই পয়েন্টে এখানে যখন আসে তখন আয়তন V2 হয় V/2, এখানকার আয়তন V1 হচ্ছে V, মানে বলছে না আয়তন অর্ধেক হয়। এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, প্রেসার P1 10⁵, প্রেসার দিছে না সমুদ্র পৃষ্ঠের চাপ, হ্যাঁ 10⁵ প্যাসকেল। তাহলে এখানে যখন প্রেসার P2 সেটা হবে PATM, অর্থাৎ 10⁵ প্লাস H rho G। তাহলে এবার সব কিছু বসাবা, P1 V1/T1, P2 V2/T2, হ্যাঁ মোল সংখ্যা আছে, N1 N2 কাটাকাটি, সব মান বসাবা, এখান থেকে সব মান বসাবা। সব মান বসানোর পরে দেখবে একমাত্র অজানা রাশি হচ্ছে এইচ, এইচের মানটা বের করে ফেলবা। শেষ হ্রদের গভীরতা শেষ। এবং দেখো এই টাইপের যা ম্যাথ আসবে তুমি পারবা, ঠিক আছে? এই টাইপের যে ধরনের ম্যাথ আসবে তুমি পারবা। এবার দেখো আরেকটা ম্যাথ একটু দেখাই। এই ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ, এটা তোমাদের করানো ম্যাথ, একাডেমিতেও করানো, তোমাদের বইয়েও আছে, ঠিক আছে? এবং ওই ম্যাথটাকেই সৃজনশীল প্রশ্ন আকারে আনছে। দেখো কি বলছে, 4 × 10⁻² মিটার কিউব আয়তনের সিলিন্ডার, একটা সিলিন্ডার 300 কেলভিন তাপমাত্রায় এত চাপে অক্সিজেন গ্যাস ভরা আছে। এবার সেখান থেকে কিছু অক্সিজেন গ্যাস বের করে নিছি। তোমাদের বাসা বাড়ির যে রান্নার গ্যাস সিলিন্ডার, অথবা কোনো একজন রোগী শ্বাস প্রশ্বাসের কাজে ধরো একটা গ্যাস সিলিন্ডার, অক্সিজেন গ্যাস সিলিন্ডার ব্যবহার করতেছে। আচ্ছা ভাই একটু চিন্তা করে বলো তো, চিন্তা করে বলো, কিন্তু এটা কিন্তু আসবে পরীক্ষায়। যখন কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস আমি বের করে নিলাম, তখন কি অক্সিজেন গ্যাস সিলিন্ডারটা চুপসে গেল? না, অক্সিজেন গ্যাস সিলিন্ডারের আয়তন একই থাকলো। এই জায়গাটাই হচ্ছে মেইন কাহিনী। তাহলে আমরা একটু চিত্র আঁকি, যে এইটা হচ্ছে একটা অক্সিজেন গ্যাস সিলিন্ডার, এখান থেকে কিছু অক্সিজেন গ্যাস বের করে নেওয়া হয়েছে, আয়তন কত ছিল? আয়তন দেওয়া আছে, আয়তন চেঞ্জ হবে না, 4 × 10⁻² মিটার কিউব, 300 কেলভিন তাপমাত্রাতে স্থির রেখে, অর্থাৎ টিও 300 কেলভিন ফিক্স ছিল। তো এতে চাপ কমে যায়, অর্থাৎ P1 এটা 2.5 × 10⁵ এত নিউটন/মিটার² থেকে প্রেসার কমে P2 হয় 1.3 × 10⁵ নিউটন/মিটার²। প্রেসারটা কমে যায়। কি হয়েছে? এখান থেকে গ্যাস বের করে নিছো, তাহলে ভিতরে গ্যাস পরিমাণ চেঞ্জ হয়ে গেছে না, পরিমাণটা। তাহলে আগে মোল সংখ্যা যদি N1 থাকে, এখন মোল সংখ্যা কমে N2 হয়ে গেছে, ঠিক আছে? এইটুকু বুঝতে পারছো? এই চিত্রটা বুঝতে পারলে ম্যাথ শেষ। আর ভিতরে অক্সিজেন গ্যাস ছিল, আর অক্সিজেন গ্যাসের আণবিক ভর ভাই আমরা জানি। এবার আসো গ নম্বরটাকে দেখি কি বলতেছে। উদ্দীপকের বর্ণিত অক্সিজেন গ্যাস ব্যবহারের পূর্বে এর অণুগুলার মূল গড় বর্গবেগ কত ছিল? পূর্বে মানে এখানে তাপমাত্রা ছিল কত? 300 কেলভিন। তো মূল গড় বর্গবেগ, দ্যাট ইজ CRMS, এই CRMS = √3RT/m, 3RT। অনেকের হতে পারে ভাই গতিশক্তি তো F/2nRT হয়, তো এটা F হবে না, FRT/m না। CRMS আমরা রৈখিক বেগের হিসাব করতেছি। অক্সিজেন মানে দ্বিপারমাণবিক গ্যাসের রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম কত? রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম 3, কৌণিক ডিগ্রি অফ ফ্রিডম 2, টোটাল কত? 5, মানে দ্বিপারমাণবিক গ্যাসের। আর যদি বলি একপারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 3, এই 3ই হচ্ছে তার রৈখিক, কৌণিক কিছু নাই। বুঝতে পারছো? তো এটা রৈখিক বেগের হিসাব। তো একপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য যার জন্য হিসাব করো না কেন, সবসময় কিন্তু এখানে 3ই বসবে। এবার মানগুলো বসিয়ে দিবা, দেখো সব মানই জানা আছে। 3R 8.31, টি এর মান, টি টেম্পারেচার কত কেলভিনে ছিল? 300 কেলভিন, এম হচ্ছে 32 গ্রাম, তাহলে 32 × 10⁻³ এখান থেকে বের করে নিবা, শেষ।
উদ্দীপকের বর্ণনা মতে যে পরিমাণ অক্সিজেন গ্যাস বের করে নেওয়া হয়েছে তা নির্ণয় সম্ভব কি? হ্যাঁ। কতটুকু বের করা হয়েছে চিত্র দেখে বলো। ছিল কত? N1। এখন মোল সংখ্যা কত? N2। তাহলে বের হয়ে গেল কতটুকু? N1 মাইনাস N2। তাহলে মোল সংখ্যাটা বের করে ফেলবো। অনেক ভাই পরিমাণ না ভর, আরে ভাই তুমি মোল সংখ্যা বের করো, ভর এমনি বের হয়ে যাবে। তোমার যদি মনে হয় পরিমাণ তো ভাই ভরে বের করবো, তুমি মোল সংখ্যা বের করো, পরিমাণটা ভরটা এমনি বের হয়ে যাবে। তাহলে আসো দেখি কিভাবে বের করা যায়। পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে P1 V1 N1 আর T1, তো টি তো সেম, টি সেম, ভি সেম, তাহলে P1 V NRT, তাহলে N1 ইকুয়াল টু হচ্ছে P1 V বাই RT, P1 V বাই RT। ঠিক একইভাবে N2 ইকুয়াল টু হচ্ছে P2 V বাই RT। তাহলে ব্যবহৃত অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা ডেল হবে N1 মাইনাস N2, আর N1 এটা বিয়োগ এটা, তো V বাই RT কমন যায়। এটা কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য খুব জরুরি একটা ম্যাথ। P1 মাইনাস P2 মানগুলো বসাই দাও। V এর মান 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, আর এর মান আর 8.31, আর টি হচ্ছে 300, P1 2.5 মাইনাস 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 দিয়ে ভাই এটা মোল সংখ্যা, এত মোল। তোমার যদি এবার মোল থেকে পরিমাণ ভর বের করতে হয়, তাহলে এই যে মোল সংখ্যা মানে কি? ভর ভাগ আণবিক ভর, তাহলে এই যে ডেল এম বাই বড় এম, তাহলে ডেল এম পরিমাণ, এই মোল সংখ্যার সাথে আণবিক ভর 32 গ্রাম গুণ দিয়ে দিবা, গুণ দিয়ে দিলেই পরিমাণ কতটুকু সেটাও চলে আসবে। ঠিক আছে, পারবা? বলো। তাহলে এটা তোমরা একটু নিজেরা ট্রাই করিও, এটাও একটা বোর্ড কোশ্চেন, পারবা, সহজ কোশ্চেন। ঠিক আছে, এবার আসো নতুন একটা টপিক, আপেক্ষিক আর্দ্রতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আপেক্ষিক আর্দ্রতা থেকে আমি তোমাকে দুটো সূত্র শেখাবো। কয়টা? দুটো সূত্র শেখাবো, দুটো সূত্র শেখাবো। সূত্র দুইটা খুব ভালো করে দেখো। সূত্র একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা আর এর সূত্র, ছোট এফ বাই বড় এফ গুণ 100%। এই ছোট এফ কি? ছোট এফ হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত চাপ, শিশিরাঙ্কে সম্পৃক্ত চাপ, শিশিরাঙ্কে ভর, শিশিরাঙ্কে ঘনত্ব, যা দিবে তাই। আর এইটা হচ্ছে শিশিরাঙ্কে চাপ, সরি বায়ুর তাপমাত্রায় চাপ। তো তোমার নর্মালি চাপই দেওয়া থাকে, অন্য কিছু দেওয়া থাকে না। এটা বায়ুর তাপমাত্রাতে, বায়ুর তাপমাত্রাতে, এটা কিন্তু তাপমাত্রা না, বায়ুর তাপমাত্রাতে চাপ, আর এটা শিশিরাঙ্কে চাপ। মানগুলো বসাই দিবা, হয়ে যাবে। আর একটা হচ্ছে শিশিরাঙ্কের জন্য হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র। এই আপেক্ষিক আর্দ্রতা বুঝো? এই যে বাতাসে জলীয় বাষ্প থাকে না, আমরা বর্ষাকালে বলি না আরে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, মানে বাতাসে জলীয় বাষ্প বেশি, কাপড় নেড়ে দিলে তাড়াতাড়ি শুকাইতে চায় না, সারাদিন ধরে বৃষ্টি হইতেছে, তখন বাতাসে জলীয় বাষ্প বেশি, আপেক্ষিক আর্দ্রতা বেশি, আর্দ্র বায়ু। শীতকালে উল্টাটা হয়, শীতকালে হচ্ছে শুষ্ক বায়ু, বাতাসে জলীয় বাষ্প পরিমাণটা কম। তো এটা প্রকাশ করার ওইটা কি? ওইটা হচ্ছে আর দিয়ে আপেক্ষিক আর্দ্রতা। তো হাইগ্রোমিটার যন্ত্র এরকম একটা যন্ত্র যেখানে দুটো থার্মোমিটার থাকে, দুটো থার্মোমিটার লম্বালম্বি বসানো থাকে। একটা থার্মোমিটার শুষ্ক তাপমাত্রা দেয়, একটা থার্মোমিটার সিক্ত তাপমাত্রা দেয়। এখান থেকে আমরা শিশিরাঙ্ক বের করতে পারি। তো শিশিরাঙ্কের যে সূত্রটা, শিশিরাঙ্কের সূত্রটা থেটা ইকুয়াল টু শিশিরাঙ্ক থেটা, এটা ইকুয়াল টু থেটা 1 মাইনাস জি, থেটা 1 মাইনাস থেটা 2। এই থেটা 1টা কি? থেটা 1 হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটার, আর থেটা 2 কি? থেটা 2টা হচ্ছে সিক্ত বাল্ব থার্মোমিটার। বুঝছো? থেটা 1 শুষ্ক, থেটা 2 কি? সিক্ত। তাহলে এবার আসো দেখো কি চাইছে। উক্ত স্থানে সিক্ত বাল্বের পাঠ কত নির্ণয় করো, থেটা 2 চাইছে। তাহলে আসো পড়ি। কোনো এক স্থানে হাইগ্রোমিটার যন্ত্র, শুষ্ক বাল্বের তাপমাত্রা। তাহলে যা যা তথ্য দেওয়া আছে লিখি, কি কি তথ্য দেওয়া আছে এখানে লিখি, এখানে লিখি শুষ্ক বাল্বের তাপমাত্রা। ভাই এটা থেটা 1, থেটা 1, এটা থেটা 1 দেওয়া আছে, থেটা 1 24 ডিগ্রি সেলসিয়াস। তারপর শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক থেটা, থেটা হচ্ছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। 24, 12, 11তে চাপ দেওয়া আছে, যথাক্রমে এত 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 চাপ দেওয়া আছে। 24-এ এইটা, 12তে এইটা, 11তে এইটা। 24 ডিগ্রিতে চাপ দেওয়া আছে কত 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 22.38 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3। তারপর 12 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে, 12তে কত 10.52
ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। 11তে দেওয়া আছে 9.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এগুলো দেওয়া আছে। আর 24 ডিগ্রি সেলসিয়াসে গ্লেসিয়ারের উৎপাদক, এই যে জি না, এই জি হচ্ছে গ্লেসিয়ারের উৎপাদক। সবসময় মাথায় রাখবা জি এর মানটা লাগবে বায়ুর তাপমাত্রায়। শুষ্ক বাল্বের তাপমাত্রাটাই বায়ুর তাপমাত্রা, এটাই কিন্তু শুষ্ক বাল্বের তাপমাত্রা, এটাই কিন্তু বায়ুর তাপমাত্রা। বলো বায়ুর তাপমাত্রা কোনটা? শুষ্ক বাল্বের তাপমাত্রা বায়ুর তাপমাত্রা। আর জি থাকবে শুষ্ক বাল্বের তাপমাত্রাতে, অর্থাৎ বায়ুর তাপমাত্রাতে। আবারও বলতেছি, শুষ্ক বাল্বের তাপমাত্রা বায়ুর তাপমাত্রা, আর জি এর মান থাকবে শুষ্ক বাল্বের তাপমাত্রাতে। ঠিক আছে, তাহলে জি এর মানটা 24 এর জন্য দেওয়া আছে 1.72। তাহলে জি এর মান দেওয়া আছে 1.72। আমাদের চাইছে শিশিরাঙ্ক, সরি সিক্ত বাল্বের পাঠ কত, অর্থাৎ থিটা 2 কত ভাই? থিটা ইকুয়াল টু থিটা 1 মাইনাস জি থিটা 1 মাইনাস থিটা 2। সবই জানো, বসাও। থিটার মান 11.5। কোনো কেলভিন টেলভিনে নিতে হবে না, কোনো দরকার নেই, কোনো কেলভিন টেলভিনে নেওয়ার দরকার নেই। থিটা 1 24, জি এর মান 1.72, থিটা 1 24 মাইনাস থিটা 2। সবই জানি, একমাত্র অজানা থিটা 2। এই থিটা 2 এত ডিগ্রি সেলসিয়াস, সরাসরি যা আসবে এত ডিগ্রি সেলসিয়াস বসাই দিবা, শেষ। ঠিক আছে, হলো। এবার উল্লেখিত স্থানে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। আপেক্ষিক আর্দ্রতা আর এর সূত্র ওই যে উপরে লেখা আছে। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করে আবহাওয়া সম্পর্কে মন্তব্য করতে হবে। কি মন্তব্য? যদি আপেক্ষিক আর্দ্রতা কম হয় তাহলে বায়ু শুষ্ক, ওখানে আরাম লাগবে। আপেক্ষিক আর্দ্রতা যদি অনেক বেশি হয়, ধরো 80-90 এরকম হয়, তাহলে সিক্ত বায়ু, স্যাঁতস্যাঁতে আবহাওয়া, ভালো লাগবে না, অস্বস্তি লাগবে। তো আসো হিসাব করব কিভাবে। হিসাব তো এই যে তথ্য দেওয়াই তো আছে। তাহলে বায়ুর তাপমাত্রা কত? 24। তাহলে বায়ুর তাপমাত্রায় অর্থাৎ 24-এ এফ লাগবে। তাহলে ঘ নম্বর আমার ছোট এফ লাগবে শিশিরাঙ্কে, বড় এফ লাগবে বায়ুর তাপমাত্রায়। তাহলে বড় এফ যেটা, সেটা হচ্ছে 24-এ বায়ুর তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসে চাপ, সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ এফ, বড় এফ দেওয়া থাকবে প্রশ্নে, আমার জানার দরকার নেই, এই যে দেওয়া থাকবে 24-এ, এই যে দেওয়া আছে। তাহলে 22 দেখো কত সহজ না, 22.38 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত মিটার পারদ চাপ মানে মার্কারি। বুঝা গেছে? এবার লাগবে শিশিরাঙ্ক কোথায়? শিশিরাঙ্ক হচ্ছে 11.5, তাই এটাতে লাগবে 11.5-এ লাগবে ছোট হাতের এফ। শিশিরাঙ্ক 11.5 ডিগ্রি সেলসিয়াসে ছোট হাতের এফ লাগবে। দুঃখের বিষয়, এবার তাকো, দুঃখের বিষয় 11.5-এ নাই। ওই যে দেখো 11তে আছে, 12তে আছে, কিন্তু 11.5-এ নাই। তাহলে কি করবা? ঐকিক নিয়ম। অনেকে বলতে পারো ভাই 11তে আর 12তে আছে, মাঝামাঝি, তাহলে মাঝামাঝি যেটা, ওই মাঝামাঝিটা বের করার ওইটা কি? ঐকিক নিয়ম। কিভাবে বের করব? 11তে আছে না, আমার লাগবে আর 0.5 এর জন্য, তাহলে ঐকিক নিয়ম করে 0.5 বের করব। তাহলে 12 আর 11তে আছে, 11.5-এর আশেপাশে 12 আর 11, তাহলে ঐকিক নিয়ম করে 12 বিয়োগ 11, 1 ডিগ্রি। 1 ডিগ্রির জন্য পরিবর্তন কত নিব? অতএব 0.5 ডিগ্রির জন্য আমাদের 0.5 লাগবে। তাহলে ঐকিক নিয়ম করে এবার দেখো 12 মাইনাস 11 বা 1 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের পরিবর্তন বা বৃদ্ধি, সেটা হচ্ছে 10.52 বিয়োগ 9.9 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3। অতএব আমাদের যেহেতু 0.5-এ লাগবে, আমরা লিখে দিতে পারি অতএব 0.5-এ। কিন্তু কেন 0.5 লাগবে সেটা একটু বলি। 11.5 বিয়োগ 11 বা 0.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য পরিবর্তন। তাহলে এর সাথে 0.5 গুণ, 10.52 9.9 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3 গুণ 0.5। তাহলে 10.52 বিয়োগ 9.9 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3 গুণ 0.5।
তাহলে এটা হচ্ছে 3.1 ইন্টু 10⁻⁻⁴ যদি আমার হিসাব নিকাশ ঠিকঠাক থাকে। বুঝতে পারছো? তাহলে হয়েছে ছোট হাতের এফ কি এখনো পাইছি? নো। তাহলে অতএব ছোট হাতের এফ লাগবে 11.5 জন্য, আমি 0.5 জন্য বের করে নিলাম। এবার 11 জন্য ছিল এত 9.9 ইন্টু 10⁻⁻3, তার সাথে এবার 0.5, 3.1 ইন্টু 10⁻⁻4 যোগ করে দিব, কাজ শেষ। তাহলে অ্যান্সার যোগ 9.9 এক্সপোনেনশিয়াল ফাংশন -3, 9.9 এক্সপোনেনশিয়াল ফাংশন -3। তাহলে 0.01 ঠিকঠাক লিখছি, 0.01021 এত মিটার মার্কারি চলে আসলো। আচ্ছা আসবে, যা আসবে আসবে। তাহলে এবার আপেক্ষিক আর্দ্রতা আর, ছোট এফ বাই বড় এফ গুণ 100%। বুঝছো? তাহলে ছোট এফ এর মান এই যে 0.01021 ডিভাইডেড বাই বড় এফ, বড় এফ 22.38 গুণ 10⁻⁻3, এটা ভাগ 22.38 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 গুণ 100, 45.62%। আবহাওয়া খুবই ভালো, শুষ্ক বায়ু, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাত্র 45 ভাগ, তাহলে শুষ্ক বায়ু। তো এই হচ্ছে হিসাব নিকাশ। তো লাস্টের হিসাবটা কি করলাম আরেকবার বলি। ঐকিক নিয়ম করলাম, ছোটবেলায় চলে যাবা, গিয়ে ঐকিক নিয়ম করবা। শিশিরাঙ্ক কত? 11.5। তোমার 11.5 জন্য চাপটা লাগবে, সেটা তো দেওয়া নাই, দেওয়া আছে 11 আর 12 জন্য। তাহলে ঐকিক নিয়ম করে 12 বিয়োগ 11 অর্থাৎ 1 ডিগ্রির জন্য কত, 0.5 এর জন্য কত। এবার ওই 0.5টা বের করলাম, বের করে ওই মানটা 11 যে মানটা ছিল এর সাথে যোগ করে দেবা, 11.5 জন্য পেয়ে যাবা। তাহলে এইভাবে যদি ডিরেক্ট দেওয়া থাকলে তো খুবই ভালো ছিল, যেমন 24 জন্য দেওয়া ছিল, আমার আর ঐকিক নিয়ম করে বের করা লাগে নাই। কিন্তু 11.5 তো দেওয়া নাই, তাহলে আমাদের ঐকিক নিয়ম করে বের করা লাগবে। তো সেই কাজটাই আমরা করছি। বুঝতে পারছো? অনেক সময় দেখবা দুইটা জায়গার কথা বলা থাকবে, ঢাকা, রাজশাহী, সিলেট, রংপুর, এরকম বলা থাকবে। বলার পরে তারপরে গিয়ে লাস্টে বলবে যে কোন স্থানে বেশি স্বস্তি অনুভব করবে, কোন স্থানে বেশি আরামদায়ক অনুভব করবে। ভাই, যে স্থানে আপেক্ষিক আর্দ্রতা তুলনামূলক কম হবে, ধরো একটা 50 আসলো আর একটা 70 আসলো, তাহলে 50-এ বেশি স্বস্তি অনুভব করবে, 50টাতে বেশি আরামদায়ক অনুভব করবে। বোঝা গেছে? এইবার তোমাকে একটা শর্টকাট টেকনিক শেখাই, এটা শেখাইতে চাইছিলাম না কিন্তু এখন শেখাই দিই। এই যে তুমি আপেক্ষিক আর্দ্রতা বের করলে না, এটা কিন্তু বোর্ড পরীক্ষাতে করবা, এই নিয়মেই করবা। কিন্তু যদি চাও যে আরো দ্রুত হিসাব নিকাশ করে ফেলবা, তাহলে একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে 24-এ ছিল 22.38 গুণ 10⁻⁻3। দেখো 24-এ কি ছিল, 24-এ ছিল 22.38 গুণ 10⁻⁻3। তারপর 12-তে ছিল 10.52 10⁻⁻3, 12-তে ছিল 10.52 গুণ 10⁻⁻3, 9.9 গুণ 10⁻⁻3। 11-তে ছিল 9.9 গুণ 10⁻⁻3। দেখো এই তথ্যগুলাই তো আছে। তোমার আমি বলি টেকনিকটা কি। টেকনিকটা হচ্ছে আর ইকুয়াল টু ছোট এফ বাই বড় এফ গুণ 100%। দেখো এটা তো আমি পেয়ে যাচ্ছি, এটাই আমার বড় হাতের এফ, এই যে এটাই বড় এফ পেয়ে গেছি। তাহলে বড় এফ নিয়ে তার ঝামেলা নাই, ছোট এফ নিয়ে ঝামেলা। ছোট এফ লাগবে 11.5 জন্য, এটা লাগবে 11.5, এটা লাগবে 24-এ, 24 ডিগ্রি সেলসিয়াসে। 24-এটা তো পেয়ে গেছি, তাহলে যেটা পেয়ে গেছি সেটা লিখে ফেলবো, কত পেয়ে গেছি, 22.38 গুণ 10⁻⁻3। বুঝছো? এইবার তাকাও সবাই, এক ধ্যান জ্ঞান দিয়ে বোর্ডে তাকাও। লাগবে 11.5 জন্য, তাহলে তুমি প্রথমে 0.5টাকে ফেলে দাও। 11.5 মান আছে? উত্তর কি না? ওকে, 0.5 ফেলে দাও। এবার আছে? 0.5 ফেলে দিলে 11 জন্য আছে, ওইটা আগে লিখে নিবা, 9.9 ইন্টু 10⁻⁻3 লিখলাম। বুঝা গেছে? এবার তারপরে লাগবে কতটুকু, আরো 0.5 জন্য লাগবে, তাহলে কিছু যোগ করতে হবে, ঠিক আছে? একটা দাগ দিবা। 11.5 আশেপাশে দুটো মান আছে, কি কি, 12 আর 11 আছে না, 12 আর 11। তুমি কি করবা, এই দুইটা জায়গায় এই 12 আর 11 এই দুইটা নিয়ে চাপের পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন, চাপের পরিবর্তন,
তাপমাত্রা পরিবর্তন, উপরে চাপের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন বসাবা। তাহলে 10.52 বিয়োগ 9.9 গুণ 10⁻³ চাপের পরিবর্তন। এটা থেকে এটা বিয়োগ করলে চাপের পরিবর্তন, এটা থেকে এটা বিয়োগ করলে তাপমাত্রার পরিবর্তন। তাহলে 12 বিয়োগ 11 তাপমাত্রার পরিবর্তন বসালো। এই বুঝছো? সহজ হিসাব, কোটি দ্বয়ের অন্তর ভুজ দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর ভুজ দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর ভুজ দ্বয়ের অন্তর বসাই দিবা। এবার তোমার লাগবে কতর জন্য? 0.5 এর জন্য। ওকে, গুণ 0.5, ঠিক আছে, গুণ 0.5 গুণ 100%। শেষ হয়ে গেছে। এবার ক্যালকুলেটর করুক, হিসাব করুক, হিসাব করুক, হিসাব করে আগে যে মানটা পাইছো ভাই সেই মানটাই পাবা। আগে পাইছি কত? আগে পাইছি হচ্ছে 45.62। এবারও আমরা তাই পাবো, 45.62 পাবো। তাড়াতাড়ি হয়ে গেল। যে ভাই এভাবে বোর্ডে করলে মার্ক দেবে কিনা আমি জানি না, মার্ক দেবে কিনা, বাট শর্টকাট টেকনিকটা মাথায় রাখতে পারো, ঠিক আছে? অনেক সময় হয় কি এই ম্যাথ করতে গিয়ে অনেকে খুব বেশি সময় নষ্ট করে ফেলো, তো ঐকিক নিয়ম করে করবা, এটা তো মূল নিয়ম, এটা হচ্ছে বোর্ডে করার মেইন নিয়ম, ওইভাবে করবা, ওইভাবে টিচাররা দেখতে অভ্যস্ত। তারপর আমি এইটুকু একটু শিখাই রাখলাম। এবার কথা হচ্ছে কি ভাই আমরা কি করছি? আগেরটাই করছি। এদিকে দেখো কেমন আগেরটা করছি। আগে কি করছিলাম? ঐকিক নিয়মে কি করছিলাম? 12 বিয়োগ 11 1 ডিগ্রির জন্য পরিবর্তন, তাই না? 12 বিয়োগ 11 1 ডিগ্রির জন্য পরিবর্তন এত, অর্থাৎ 0.5 এর জন্য গুণ দিতাম, দিয়ে সেটাই তো 11 মানের সাথে যোগ করছি, সেই কাজটাই তো করলাম। তাহলে আরেকবার বলি, লাগবে কত? 11.5 এর জন্য। 11.5 এর মান আছে? নাই। 11টা আগে লিখবা, তারপরে একটা দাগ দিবা, যোগ লিখে একটা দাগ দিবা, দিয়ে চাপ দ্বয়ের পরিবর্তন 11.5 এর আশেপাশে যে দুইটা মান আছে, চাপ দ্বয়ের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন, গুণ কতর জন্য লাগবে? 0.5 গুণ 0.5। শেষ। বোঝা গেছে? তো আসো এবার দেখো এখানে আরেকটা ম্যাথ আছে। এই ম্যাথটা কি বলছে? আর্দ্রতা মাপক যন্ত্রের পার্ট দেওয়া আছে, আর এখানে ওই তাপমাত্রাগুলোতে চাপ দেওয়া আছে। তো বলছে উক্ত দিনে সিলেটের শিশিরাঙ্ক কত? এই হচ্ছে সিলেটের তথ্য। সিলেট, তাহলে সিলেটের ক্ষেত্রে দেখি গ নম্বর, সিলেটের ক্ষেত্রে শুষ্ক বাল্ব θ1 32°C, সিক্ত বাল্ব, দেখো মূল কাহিনী হয়ে গেছে কিন্তু আমি একটা ম্যাথ করাই দিছি মানে সব বুঝাই দিছি, এবার সব একই রকম। সিক্ত বাল্ব হচ্ছে θ2, কত এটা? 25°C। গ্লেসিয়ার উৎপাদক জি, জি এর মান 1.63 সিলেটের জন্য। এবার সিলেটের জন্য শিশিরাঙ্ক বের করব, শিশিরাঙ্ক থেটা, শিশিরাঙ্ক সিলেটের জন্য শিশিরাঙ্ক থেটা, থেটা হচ্ছে θ1 মাইনাস জি, θ1 মাইনাস θ2। তাহলে θ1 হচ্ছে 32 মাইনাস 1.63, 32 বিয়োগ 25, 32 বিয়োগ 25, 32 বিয়োগ 1.63, 32 বিয়োগ 25, অ্যান্সার হচ্ছে 20.59, 20.59 এত ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সিলেটের শিশিরাঙ্ক। ডান। উক্ত দিনে বেড়ানোর জন্য কোন স্থানটাকে অধিক অগ্রাধিকার দিতে হবে? সিলেটের শিশিরাঙ্ক বের করছি, রংপুরেরও শিশিরাঙ্ক একইভাবে বের করবা। বের করে এবার সিলেটের আপেক্ষিক আর্দ্রতা, রংপুরের আপেক্ষিক আর্দ্রতা বের করবা। আমি সিলেটেরটা করে দিচ্ছি, ঘ নম্বর, ঘ। তাহলে সিলেট, সিলেটের ক্ষেত্রে আর ছোট এফ বাই বড় এফ গুণ 100%। তাহলে বড় এফ হচ্ছে শুষ্ক বাল্ব, শুষ্ক বাল্ব হচ্ছে বড় এফ 32, তাহলে এটা হচ্ছে 32°C। আর ছোট হাতের এফ লাগবে হচ্ছে শিশিরাঙ্ক, তাহলে 20.59°C। এবার দেখো তো কি করা লাগবে, এরকম একটা বড় দাগ দেওয়া লাগবে, একটা বড় দাগ দেওয়া লাগবে, দিয়ে গুণ 100%। তাকো এবার বড় হাতের এফ এর মান 32 মান দেওয়া আছে, হ্যাঁ আছে 35.66, তাহলে এটা লিখে ফেললাম 35.66। তারপর তারপর কি লাগবে? 20.59 শিশিরাঙ্ক, 20.59, 20.59 তো নাই, 20তে আছে, তাহলে 20তে কত? 17.54। এইটা আগে লিখি, 17.54 লিখে একটা যোগ দিব, দিয়ে একটা দাগ দিব, দিয়ে এবার 20.59 আশেপাশে দুইটা মান হচ্ছে 20 আর 22, 20 আর 22 আশেপাশে দুইটা মান, এই যে আশেপাশে দুইটা মান, এই আশেপাশে দুইটা মানের কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, তাহলে 19 চাপের পরিবর্তন 19.83 বিয়োগ 17.54, নিচে 22 বিয়োগ 20, লাগবে কতর জন্য? 0.59, তাহলে গুণ 0.59। শেষ। এই যে এবার এখান থেকে আপেক্ষিক আর্দ্রতা বের করে নিবা।
বুঝলা? বুঝতে পারছো? আরেকটা দেখাবো নাকি পারবা এখন? তারপরে এবার কোথার কথা বলছে? রংপুর। রংপুর আর আগে আসো, রংপুরের জন্য শিশিরাঙ্কটাকে বের করি। তাহলে রংপুরের θ1 হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস। তারপরে θ2 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। জি এর মান 1.61। তাহলে অতএব থেটা শিশিরাঙ্ক θ1 মাইনাস জি, θ1 মাইনাস θ2, সরি এটা হচ্ছে 33 বিয়োগ 1.61, 33 বিয়োগ 27। তাহলে 33 বিয়োগ 1.61, 33 বিয়োগ 27, 23.34 এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার এর জন্য যদি আপেক্ষিক আর্দ্রতা বলি, তাহলে ভাই আর ইকুয়াল টু ছোট এফ বাই বড় এফ গুণ 100%। ছোট এফ এর মান লাগবে, বড় এফ লাগবে হচ্ছে কততে? 33 ডিগ্রি সেলসিয়াস, 33 ডিগ্রি সেলসিয়াস। আর ছোট হাতের এফ লাগবে কততে? 23.34 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেছে? তাহলে 33 ডিগ্রি সেলসিয়াসের মান দেওয়া আছে, 33 এর মান দেওয়া নাই। আর 23.34 ডিগ্রি সেলসিয়াসের মান দেওয়া আছে, 23.34ও দেওয়া নাই। তাহলে এবার বের করতে হবে। দেখো এবার কিভাবে বের করতে হবে। লাগবে 33 এর জন্য, 33 এ তো দেওয়া নাই, তাহলে 33 এর আগে কত? 32 এ দেওয়া আছে। 33 কে এভাবে চিন্তা করো, 33 যোগ মানে 32 যোগ 1, 32 যোগ কত? 1, এভাবে চিন্তা করো। তাহলে 32 এর মানটা বসাই, 35.66 প্লাস 35.66 প্লাস 32। এবার 32 আর 34 এর ডিফারেন্স দেওয়া আছে। তাহলে 34 এর উপরে 34, 39.90 বিয়োগ 35.66 আর নিচে 34 বিয়োগ 32। এবার দেখো আমার লাগবে 33 এর জন্য মানে 32 যোগ 1, তাহলে গুণ 1। যেমন আমরা ধরো আগে যেমন করছিলাম 20.59, তাহলে এই যে 0.59 গুণ দিছিলাম 0.59। তাহলে এখানে হচ্ছে এটার সাথে 33 মানে 32, তার সাথে 1 যোগ করব, তাহলে গুণ 1। একের জন্য কত? এটা ঐকিক নিয়ম করে বের করলাম এরকম, এই যে 34 আর 32 বিয়োগ করো, তাহলে 2 ডিগ্রির জন্য পরিবর্তন এত, 1 ডিগ্রির জন্য পরিবর্তন কত? তো সেই মানটা নিয়ে এখানে বসাই দিলাম। এবার আসো উপরে 23.34, নিজেরা বলো এবার। 23 এর জন্য আছে, 23 এর জন্য নেই, তাহলে কতর জন্য আছে? 22 এর জন্য আছে। তো ভাই 23 এর জন্য যে লাগবে, তো এটাকে কিভাবে ভাঙবো বলো তো? এটাকে ভাঙবো কিভাবে? জায়গা নাই। দেখো এই যে 23 এর জন্য থাকলে হইতো, কিন্তু 23 এর জন্য তো নেই, কিন্তু 22 এর জন্য আছে। তাহলে 23.34 বিয়োগ 22, তাহলে এটা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস যোগ 1.34 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? 22 ডিগ্রি সেলসিয়াস যোগ 1.34। তাহলে 22 এর জন্য আছে 19.83। তারপরে আশেপাশে দুইটা মান, তাহলে 22 আর 24, উপরে 22.38 বিয়োগ 19.83 আর নিচে 24 বিয়োগ 22 গুণ কতর জন্য? 1.34 দিয়ে 100% দিয়ে এর আপেক্ষিক আর্দ্রতা এবার হিসাব করবা। এবার দেখবা কোন জায়গার আপেক্ষিক আর্দ্রতা কম, কোন জায়গার আপেক্ষিক আর্দ্রতা বেশি। ঠিক আছে? এরপরে দেখবা আর একটা ম্যাথ আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। এটা শর্টকাট জায়গা রাখছিলাম, এই যে এটা তোমাদের হোমওয়ার্ক। এই একই টাইপের ম্যাথ, দেখো কতবার আসছে, দেখছো কতবার আসছে, একই টাইপের ম্যাথ। তো শেষ, এই অধ্যায়টা শেষ। দেখো আপেক্ষিক আর্দ্রতার ম্যাথ, এই যে এই লাস্টের এই অংশটা বেশ, এখানে কিন্তু একটু ঝামেলা ছিল। ঝামেলা মানে বেশ একটু বড় ছিল। তো অনেক সময় হয় কি, কিছু ম্যাথ বেশ বড় আসে, বাট বোর্ড কোশ্চেনগুলো দেখিও, এটা আমার বানানো কোশ্চেন বলে ধরো যে আমি একটু ঘুরাই পেঁচাই দিছি, যে সর্বোচ্চ ঘুরাই পেঁচাই দিলে কি হইতে পারে। ঠিক আছে? ওকে, অনেকক্ষণ হয়ে গেল, আধা ঘন্টার কথা বলে ঢুকছিলাম, অনেকক্ষণ হয়ে গেল, টাটা।